বলেছেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে এবং মামলা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প যখন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছে তারপরে ট্রাম্প নিজেই আভ্যন্তরীণ চাপে কিংবা মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ তো ট্রাম্পেরও মনে হয় যে এটা তো বেশি খারাপ হয়ে যাচ্ছে, এমনিতেই রিভাইজ করেছে, রিভাইজ করে অনেক কমানো, যেমন ইন্ডিয়াতে 50%-এর মতো হয়েছে, সেটা ইন্ডিয়াতে কিন্তু হাত পা ধরতে হয়নি, এমনিতেই ওটা 20% হয়েছে, এখন 20%, তারপরে সেটা 18% আসছে। কিন্তু দেখা গেল যে বাংলাদেশে এদের প্রথম থেকে যখন থেকে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করলো, আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের মনে হলো তারা যেন দেওয়ার জন্য চুক্তি করার জন্য অস্থির, চুক্তি করতে হবে, এবং ওই চুক্তি করার আগেই যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী যেগুলি আমদানি করতে হবে সেটা গত বাজেট বক্তৃতার মধ্যে কি করে থাকে, চুক্তি তো হইলো এই 9 ফেব্রুয়ারি, তো গত বাজেট বক্তৃতার মধ্যে কিন্তু এই যে মাছ মাংস অস্ত্র আমদানি করবে, বোয়িং আমদানি করবে, এই সমস্ত কথাবার্তা গত বাজেট বক্তৃতার মধ্যে ছিল। তার মানে তারা তো নিজেরাই অগ্রসর হয়ে যুক্তরাষ্ট্রকে বলার আগেই এই সরকার বলছে। এটি হচ্ছে একটা বড় প্রশ্ন যে কি কারণে এই সরকারের এত তাগিদ, এবং কিছু হওয়ার আগে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে দিল, নন ডিসক্লোজার মানে প্রকাশ করা হবে না, প্রকাশ করবে না তারা, এরকম একটা চুক্তি তারা করবে। এই যে চুক্তিগুলি এভাবে করলো, এইরকম বাংলাদেশকে হাত পা বাঁধা অবস্থায় যে ফেললো এই এত বছরের জন্য, কত বছরের জন্য, সেইটা যেটা তারা করাটা তাদের জন্য বাধ্যবাধকতা ছিল না। ইচ্ছা করলেই তারা বলতে পারতো যে আপনারা নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারের সাথে কথা বলতে পারতো, কিন্তু তাদের উৎসাহ, যেটা আমি বললাম সেই বাজেটের সময় থেকেই তাদের উৎসাহ অতিমাত্রায় বেশি ছিল এবং নিজের থেকে আগ্রহী ছিল। এইটার কারণটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানি। আমরা যেটা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ কিছু লোক ছিল যারা বিশেষ সহকারী কিংবা উপদেষ্টা পরিচয়ে ছিল, কিন্তু তাদের মূল ভূমিকা ছিল পুনরায় এই ধরনের চুক্তিগুলি সম্পাদন করা, সেটা যুক্তরাষ্ট্র কি হোক কিংবা বিদেশি কোম্পানি হোক। এই যে বন্দরের চুক্তি করার জন্য তাদের উত্তেজনা দেখা গেছে, এবং এলএনজি আমদানি, তারপরে স্টারলিংকের সাথে চুক্তি করে বাংলাদেশের এই পুরো যোগাযোগ ব্যবস্থায় কি পরিবর্তন সাধিত হলো, আমরা কিভাবে লাভবান হলাম তার কিন্তু কোনো হিসাব নিকাশ আমরা এখনো পাইনি, কিন্তু স্টারলিংকের সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলি করার ব্যাপারে তাদের যে বিশেষ উৎসাহ, সেটা দেখে মনে হয়েছে যে তারা উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী পরিচয় হলেও আসলে তারা লবিস্ট হিসেবে ভূমিকা পালন করেছে, বিভিন্ন কোম্পানির লবিস্ট কিংবা বিদেশি কোম্পানি, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশের নাগরিকও না, এই কারণে তারা বাংলাদেশে থাকবেও না, কাজে তাদের পাওয়াও যাবে না। বাংলাদেশ যে 50-60 বছরের জন্য ভোগান্তির মধ্যে পড়বে, চাপের মধ্যে পড়বে, সেই সময় তাদেরকে গিয়ে বলা যাবে না যে আপনারা এটা কেন করবেন, তাদের খুঁজেই পাওয়া যাবে না, কারণ তারা অস্থায়ী অন্তর্বর্তী সরকারের আগেও তারা বাংলাদেশে ছিল না, সরকার 5ই আগস্টের পরে তারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে ক্ষমতায় বসছে, এবং তারা আসার পরপরই এই সমস্ত চুক্তিগুলি করার ব্যাপারে তাদের অস্থিরতা দেখা গেল। তা আমরা সেই কারণে গত সরকারের অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলাম যে এই চুক্তির সাথে যারা যারা জড়িত, যেটা অ্যাকাউন্টেবিলিটি কথা আসলো, যারা যারা জড়িত তাদের কেন তারা এই চুক্তিগুলির মধ্যে বাংলাদেশকে নিয়ে গেল, এইটা তো জনগণের জানার অধিকার আছে। সুতরাং তাদেরকে নিয়ে তদন্ত করতে হবে এবং তদন্ত করে বিচার করতে হবে, এবং তদন্তের সাথে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এখন এই সরকার দেখা গেল যে দেশ ত্যাগ করতে দেয় নাই এরকম একজন ব্যক্তিকে, দেশ ত্যাগ করতে দেয়নি, কিন্তু তাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে। এইটা তো আমরা বলি না, আমরা বলছি দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, তাদের তদন্ত করতে, বিচার করা হবে, তাদেরকে আরো দায়িত্ব দেওয়া। এটা তো খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের জন্য উদ্বেগজনক যে এই সরকারের কাছ থেকে তো আমরা দাবি করছিলাম যে এইটার একটা পরিবর্তন হবে, এবং এই চুক্তিগুলি যেমন পদগুলো যদি বলেছেন যে অনেক কিছু করার আছে, এই সরকারও করতে পারে। এই সরকার প্রথমত র্যাটিফিকেশনের জন্য এবং পার্লামেন্টে এগুলিকে নিয়ে যাওয়া, আলোচনা করা, পর্যালোচনা করা, এটার ভালো মন্দ প্রথমত পাবলিক কনসালটেশনের মধ্যে নিয়ে আসা, পাবলিক কনসালটেশন এবং পার্লামেন্টের কনসালটেশন, এই দুইটার মধ্যে যদি আনা যায় তাইলে অনেক কিছু পরিষ্কার হবে, এবং সেই ক্ষেত্রে যারা অপরাধী দায়ী তাদের সামনে আনা সম্ভব, এবং বাংলাদেশে যেন এই ধরনের কাজ কেউ না করতে পারে সেটা করা এই সরকারের পক্ষে সম্ভব।
কিন্তু এই সরকার যখন চুক্তির সাথে যুক্ত একটা ব্যক্তিকেই আবার তুলে আনেন এবং তাকেই দায়িত্ব দেন, তখন তো আমরা এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। কারণ তাহলে আমরা তো ভরসা কোথায় পাবো? এবং গত সরকারের সময় যে ব্যক্তিদের কি উৎসাহটা ছিল, মানে খলিলুর রহমান কিংবা আশিক চৌধুরী কিংবা লুৎফে সিদ্দিকী, তাদের কি কি কারণে তাদের এত উৎসাহ ছিল? তাদের কি চাকরি থাকবে না? তারা কি ওই দেশে ঢুকতে পারবে না? তারা কি করতে পারবে? মানে এটা একটা অনুসন্ধানের বিষয় যে তাদের কি স্বার্থ ছিল এর পেছনে, নাকি তাদের কোনো কমিশনের ব্যাপার ছিল? নইলে এই অতিরিক্ত উৎসাহ নিয়ে বাংলাদেশকে এরকম বিপদে ফেলার কারণটাই। মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো প্রধান, উনি তো ওনারও চুক্তির ব্যাপারে খুব উৎসাহ আমরা দেখেছি, বন্দরের চুক্তি এবং এই সমস্ত চুক্তি করতে হবে। তো ইউনূস সাহেবের আর পাওয়ার কি আছে? ইউনূস সাহেবের আগ্রহটা কি কারণে ছিল? ইউনূস সাহেব কি কারণে এই চুক্তি, তিনি কি পাবেন? তিনি তো তার নিজের যা যা করার, গ্রামীণ নামের সব প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, ট্যাক্স মওকুফ করেছেন, তার যা যা করার সুবিধাগুলো তো হয়েছে। এই চুক্তিগুলি করতে গিয়ে হইলেও তার কি কারণে? কোনো বাধ্যবাধকতা ছিল? কোথাও দাসপথ দেওয়া ছিল? নাকি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তাকে কোথাও এই সমস্ত কাজ করতে হবে, এরকম কোনো তার কথাবার্তা দেওয়া আছে কোথাও? বা আর কোনো আন্তর্জাতিক সংস্থায় তিনি কোথাও, মানে এটা আসলে আমরা বুঝতে পারি না যে পুরো দেশকে বিপদে ফেলার জন্য এরকম উদ্যোগ আগ্রহ একজন ব্যক্তি কিংবা কতিপয় ব্যক্তি কিংবা একটা সরকারের কি কারণে হইতে পারে? তারা এর বিনিময়ে তারা কি পেতে পারে? এটা আসলে আমাদেরও অনুসন্ধান করতে হবে এবং জনগণেরও এটা জানতে হবে, কারণ ভবিষ্যতেও সরকার যাতে এগুলো না করতে পারে। এখন শুধু কথা এটা বলে আমি শেষ করি যে বর্তমান নির্বাচিত সরকার আসছে, বর্তমান নির্বাচিত সরকার ইতিমধ্যে বলেছেন, তারেক রহমান বলেছেন, এই সরকার বলেছে, বিএনপির একটা ঘোষণা হিসেবে বলা হয়েছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকে, তাহলে তার প্রথমে কাজটা সবার আগে যেটা করা উচিত সেটা হলো এই চুক্তিগুলোর থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার করা, এবং এই চুক্তি যারা সম্পাদন করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা, বিচারের আওতায় আনা, এবং তারা যেন কোনোভাবেই ভবিষ্যতে কেউ যেন এই ধরনের চুক্তি করতে সাহস না পায় সেই ব্যবস্থা করা। সেটা আমরা আশা করি। আমরা উদ্বেগ নিয়ে, এই আশার মধ্যে আমাদের উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন বিনিয়োগের যে ধরনের চুক্তি, যে ধরনের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা দেখে আমরা এটা নিয়ে নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু তারপরেও আমরা এই দাবিটা আজকের এই সভা থেকে উত্থাপন করছি। সবার আগে বাংলাদেশ, তিনি যদি সত্যি বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে এই চুক্তিগুলির হাত থেকে বাংলাদেশকে তার রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এইখানে আমরা খালি বলতে চাই 1 মিনিটের মধ্যে যে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলে এটাতে সুস্পষ্টভাবে এই প্রমাণ হলো যে এটা স্বার্থ বিরোধী, এটা স্বার্থ বিরোধী চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি। জ্যোতির্ময় অত্যন্ত জোরালো ভাবে বলছেন এক ধরনের বেইমানি হয়েছে, তো এটা স্পষ্ট। তারপরে আমাদের বক্তব্য হলো যে বর্তমান সরকারেরও অপশন আছে কিছু করার, এবং অধ্যাপক আনু মোহাম্মদ শেষে যেটা বললেন যে প্রথম প্রায়োরিটি বর্তমান সরকারের কি হওয়া উচিত। এখন এরপরে যদি আমরা যাই যে বর্তমান সরকার কিছু যদি না করে, তাহলেও কিন্তু দুটো অপশনের কথা আমাদের জ্যোতির্ময় এবং আনু ভাই দুজনেই বললেন যে আমাদের কথাটা বলতে হবে এবং লিগ্যাল অপশনের ব্যাপারেও যাওয়া যেতে পারে, এই বিষয়টাও পরিষ্কারভাবে আসলো। আমি শেষে যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি প্রধান উপদেষ্টার বিদায়ী বক্তব্য শুনে থাকেন, আমরা এতক্ষণ আলাপ করলো এটা বেইমানি হয়েছে, জাতীয় স্বার্থ বিরোধী হয়েছে, তিনি কিন্তু জোরালো ভাবে তার সাকসেস হিসাবে এই চুক্তিগুলি বর্ণনা করেছেন। আপনারা এটা লক্ষ্য করবেন, এখানে উনি এই অস্ত্র কেনার ব্যাপার, নিরাপত্তার ব্যাপার, এটাকেও তার সাকসেস হিসাবে বর্ণনা করেছেন। তিনি শুধু বাংলাদেশের সাকসেসের কথাই চিন্তা করেন নাই, তিনি যে বন্দর চুক্তির ব্যাপারে বলেছেন যে ওখানে নেপাল এবং 7 সিস্টারেরও খুব উপকার হবে, কাজেই সে বিয়ন্ড চিন্তা করে। আমরা যদি নাগরিকরা এভাবে চিন্তা করি আর উনি যদি এতখানি উল্টো দিকে চিন্তা করেন। আর শেষ কথাটা হলো এই যে চুক্তি যেটা কেন হলো, এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু কারা এর পিছনে ছিলেন, যেটাও আনু মোহাম্মদ বলেছেন, যেটা আরো একটু ইনভেস্টিগেশন করতে হবে যে এই বিষয়ে মূল অভিযোগ। তো আমরা যেটা মনে করি যে এটা একটা বোধহয় লবিস্টদের এবং মিশনেরই অংশ হিসাবে এই চুক্তিগুলো হয়েছে। তবে আমাদের সেই তথ্য প্রমাণ হয়তো এই মুহূর্তে হাতে নাই, সেই তথ্য প্রমাণ নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলার সুযোগ পাবো আশা করি।
সকলকে আপনারা এসেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বক্তব্য রাখলেন তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মাত্র শেষ হলো।